আসো আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। সংখ্যা পদ্ধতি তোমাদের এটা আছে হলো আইসিটির তৃতীয় অধ্যায়ের নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসেস। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। খেয়াল করো, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে এটাকে তোমরা দুই ভাগে ভাগ করে ফেলবা। একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম আর একটি হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের পার্থক্যটা হলো যে পজিশনাল নাম্বার সিস্টেমে তোমার এই যে আমরা যে নাম্বার সিস্টেমে যে নাম্বার বা ডিজিট ব্যবহার করি, এই ডিজিটগুলোর উপর ভিত্তি করে এর বেসটাকে আমরা প্রকাশ করে থাকি। যেমন হলো আমাদের ডেসিমেল বা দশমিক নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট আছে হলো 10টা, 0 থেকে 9 পর্যন্ত, যার কারণে এর বেস হলো 10। ডিজিট যে কটা থাকবে সে কটা হলো বেস হবে, এবং এই সংখ্যার পজিশনের উপরে, অবস্থানের উপরে তার একটা মান নির্ধারণ করা যায়। তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে তোমার অঙ্কের পজিশন বা অবস্থানের উপরে তার একটা মান থাকে, যেটাকে আমরা বলি স্থানীয় মান পাবো, সেটাকে আমরা বলবো হলো পজিশনাল নাম্বার সিস্টেম। আর যার পজিশনের উপরে অর্থাৎ অবস্থানের উপরে, ডিজিটের যে অবস্থান তার উপরে যখন কোনো মান পাওয়া যাবে না, ওইটাকে আমরা বলবো হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন ধরো যে রোমান সংখ্যাগুলো যেগুলো আছে, যেমন 1, এই যে 2, 3, এইভাবে যে আমরা সংখ্যাগুলো লিখি রোমান সংখ্যা, এগুলো দেখো, এগুলোর পজিশনের উপরে এদের কোনো মান বের করা যাবে না। এই জন্য এই রোমান সংখ্যাগুলোকেও আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলি। আবার তোমার যেগুলো ওই যে হায়ারোগ্লিফিক্স, মিশরীয় সভ্যতায় যে চিত্র এঁকে এঁকে যে নাম্বারগুলো প্রকাশ করতো তারা, এই হায়ারোগ্লিফিক্স যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো নন পজিশনাল। এগুলা অবস্থানের উপরে এর কোনো মান আমরা নির্ণয় করতে পারি না। যাই হোক, আর পজিশনাল নাম্বার সিস্টেমে তোমরা এটা খেয়াল করবা, পজিশনাল নাম্বার সিস্টেমে তোমার তিনটা বিষয় অবশ্যই এখানে থাকবে। সে তিনটা বিষয় কি কি দেখো। তাহলে খেয়াল করো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কোনো একটি ডেটাকে যদি আমরা প্রকাশ করতে চাই বা এর সংখ্যার মান যদি বের করতে চাই, তাহলে আমাদের এই তিনটা বিষয় অবশ্যই ওই সংখ্যা পদ্ধতিতে থাকবে। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমের এটা হলো বৈশিষ্ট্য। তাহলে সেই তিনটা বিষয় হলো যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকতে হবে। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, এবং ওই সংখ্যাটিতে ব্যবহৃত যে অঙ্কগুলো তার স্থানীয় মান থাকবে। তাহলে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তাহলে তিনটা বিষয় আমার এখানে দরকার হবে ওই সংখ্যার মান নির্ণয় করার জন্য। সেটা কি? সংখ্যার বেস বা ভিত্তি আমার প্রয়োজন হবে, সংখ্যার একটা নিজস্ব মান থাকবে এবং আমার একটা স্থানীয় মান থাকবে। আর এই যে ভিত্তি আমরা কাকে বলি? ভিত্তি হলো, সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য আমরা যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করি তার সমষ্টিকে আমরা বলি ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন ধরো আমি যদি বাইনারিতে লিখি, তা বাইনারিতে আমাদের হলো সংখ্যা দুইটা, 0 এবং 1, তাহলে বাইনারির বেস হলো 2। একইভাবে আমরা এতদিন যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছি আইসিটি পড়ার আগে, সেখানে আমাদের সংখ্যা ছিল কয়টি, মানে ডিজিট ছিল কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি আমাদের এখানে ডিজিট ছিল। তাহলে যেহেতু এখানে 10টি ডিজিট, তাহলে এই 10টি ডিজিট একত্রে আমরা কি বলবো, যে এই দশমিক সংখ্যার বেস হলো 10। তাহলে এটা হলো ভিত্তি বা বেস। আমরা যেটা বললাম সে বেস আমাকে জানা গেল। তাহলে একটা সংখ্যার নিজস্ব মান থাকতে হবে, একটা সংখ্যার ভিত্তি থাকতে হবে, এবং স্থানীয় মান বা প্লেস ভ্যালু এটা থাকতে হবে। তাহলে এটা হলো যদি থাকে, তাহলে আমরা ওইগুলোকে বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা এই তাদের যে বেসের উপর ভিত্তি করে তাদেরকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন এক নম্বর হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি নাম্বার সিস্টেমে তোমার ডিজিট থাকে হলো 2টি, এজন্য এর বেস হলো 2। তারপরে দশমিক সংখ্যা পদ্ধতি, এখানে এই ডেসিমেল নাম্বার সিস্টেমে এতদিন আমরা যে নাম্বারগুলো করে আসছি সেই ডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের থাকে হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত। আর অক্টালে থাকে 8টি, এজন্য অক্টালের বেস হবে 8। 8টি হলো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 পর্যন্ত মোট 8টি তোমার ডিজিট থাকবে। এজন্য অক্টালের ক্ষেত্রে আমরা বেস বলবো, অক্টালের বেস হলো 8। তাহলে হেক্সাডেসিমেল, এর হলো বেস হলো 16। হেক্সা মানে 6, ডেসিমেল 10, 6 আর 10 মিলে 16। তাহলে 16টা তোমার ডিজিট থাকবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা তখন বলবো এর
বেজ হলো 16। এখন এই যে পজিশনাল নাম্বার সিস্টেমে বললাম যে একটা সংখ্যার বেস থাকতে হবে, একটা সংখ্যার নিজস্ব মান থাকতে হবে, একটা সংখ্যা তোমার স্থানীয় মান থাকতে হবে। যেমন ধরো আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে এতদিন কাজ করছি, আমাদের পদ্ধতি তো একটাই ছিল, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমি যদি একটা সংখ্যা দিয়ে এখানে লিখবো 9 7, ধরো এইটা একটা সংখ্যা আমি লিখলাম। এই সংখ্যাটি আমরা বললাম এই সংখ্যাটি কি, এটা হলো ডেসিমেল সংখ্যা। তো এখন তোমাদের যদি বলা হয় যে এটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করো, স্থানীয় মানের উপর ভিত্তি করে এর একটা নিজস্ব মান চলে আসবে না, এদের মান চলে আসবে। এটা আমরা কিভাবে করতাম, আমরা ছোটবেলায় করছি না, যে এখানে এটা একক, দশক, শতক। তাহলে আমরা কি করতাম, এই যে একক স্থানে 1 গুণ করতাম, তারপরে দশক স্থানে 10 গুণ করতাম, শতক স্থানে আমরা 100 গুণ করতাম। গুণ করে এদের এই পজিশনের কারণে, অবস্থানের কারণে আমরা কি করতাম, এদের যে ভ্যালুটা আসে ভ্যালুটা বের করতে পারতাম। যেমন 7 একক স্থানে থাকাতে 7 হলো এই 7, এই যে 7 9 এবং 2 এগুলো হলো এদের নিজস্ব মান। এই নিজস্ব মানকে এর অবস্থানের উপর ভিত্তি করে, যেমন এটা আমরা বলতাম কি, এটা একক স্থানে আছে 1 দিয়ে গুণ করো, অবস্থানের উপর ভিত্তি করে আমরা গুণের সংখ্যাটা আমরা বাড়িয়ে দিতাম, এই মানে 10 10 করে বাড়াতাম, তাই না? তাহলে এখানে দেখো একক স্থানে আছে 1, দশক স্থানে আছে 10, শতক স্থানে আছে 100। এভাবে করে আমরা এদের এই যে সংখ্যাগুলো আমরা গুণ করতাম, এই সংখ্যাগুলোকে আসলে আমরা বলি এর স্থানীয় মান। স্থানীয় মান, হ্যাঁ, এটাকে আমরা বলি স্থানীয় মান। তো এই স্থানীয় মানের সাথে নিজস্ব মান গুণ করার পরে এই যে সংখ্যা, এই সংখ্যার অঙ্কগুলোর যে ভ্যালুটা অবস্থানের উপরে তাদের একটা যে মান, এই মানটা আমরা পেয়ে যেতাম। যেমন 7-এর যে মান, সে 7 কে 7, এটা 7। তারপরে 9 9 এর অবস্থানের কারণে এর মান যে দাঁড়াতে 9 আর 10 গুণ করলে 9 10 90। আর এখানে 2 যেহেতু শতকের ঘরে আছে 200। এইভাবে করে আমরা কি করতাম, স্থানীয় মানের উপর ভিত্তি করে এদের যে নিজস্ব যে মান, নিজস্ব মানের সাথে গুণ করে এর একটা ভ্যালু পেয়ে যেতাম, তাই না? যে এর অবস্থানের কারণে তার ভ্যালুটা কত। যেমন 9 আছে দশক স্থানে, তাহলে এর ভ্যালু কত হবে, 90। এ আছে শতক স্থানে, তাহলে এর এই অবস্থানের কারণে তার ভ্যালু হলো এখন 200। তাহলে দেখো এই যে আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করছি এতদিন, তাহলে এর অবশ্যই একটা ভিত্তি আছে, সেটা কি 10 ভিত্তি, কারণ 10টা ডিজিটের উপরে তার কোনো সংখ্যা এখানে ডিজিট নাই। একইভাবে তার একটা স্থানীয় মান আমরা এখানে নির্ধারণ করতে পারবো। পাশাপাশি কি করতে পারি, যে তার একটা নিজস্ব মানও থাকতেছে। তা এখন আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতিতে সংখ্যা চলে আসছে হলো আরো 3টা অতিরিক্ত, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে না লিখে আমরা কি করতেছি, যেহেতু এটা আমার দশমিক সংখ্যা, আমি বললাম এটা আমার কি, এটা আমার দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, তাহলে দশমিক সংখ্যার বেজ হলো, আমরা বেজ হলো বললাম যে 10, এর বেজ হলো 10। তখন আমরা করলাম কি, এইভাবে তার স্থানীয় মানটা এইভাবে না দেখিয়ে আমরা এইটাকে যদি এইভাবে দেখাই, 10 to the power not, 10 to the power 1, 10 to the power square, এভাবে দেখালাম। তার মানে কি, সে যখন প্রথম ডিজিটে থাকবে, প্রথম ডিজিট যেটা আমার ডান দিক থেকে প্রথম ডিজিট যে থাকবে, এইখানে এর বেস যেহেতু আমার 10, তাহলে 10 to the power not দিয়ে দিব। এই যে তোমার সূচক, এই সূচকটা 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে বাড়াতে থাকবা যত তুমি বাম দিকে যাবা। তাহলে তারপরের ঘরে আমি চলে আসলাম 9-এ। তাহলে 9-এ যখন আসছি তখন 9 × 10 to the power 1, 0 তারপরে 1, তার মানে কি এক এক করে আমার সূচক বা আমার পাওয়ার যেটা বলি, এই পাওয়ারটা বেড়ে যাবে। আবার দেখো আমি 9-এর পরে আরেক ঘরে আমি বাম দিকে আসলাম, সেক্ষেত্রে আমার কি হলো, যে সূচকটা আমার আরেক ঘর বেড়ে গেল। এইভাবে লিখলাম, এটাই এখন আমরা বলতে পারি এটা হলো দশমিক সংখ্যার স্থানীয় মান, আর এটা হলো তার নিজস্ব মান। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ওই একই রেজাল্টই পাবা। দেখো 10 to the power not, তার মানে আমরা ইয়েতে সূচকে আমরা যেটা জানি সেটা হলো যে কোনো বেস এর পাওয়ার 0 হলে এটা 1 হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে 10 to the power not মানে এটার মান হলো 1, তাহলে সাথে সাথে 1 গুণ করলে 7। আর এখানে 10 to the power 1 মানে 10 একবারই আছে, তাহলে 10 × 9, তার মানে 90 হলো। তাহলে 10 স্কয়ার, তার মানে 10 হলো দুইবার মাল্টিপল অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 10 × 10 মানে 100। তাহলে 100 কে 2 দিয়ে আমরা গুণ করলে এখানে আসে কত, 200। কি একই রেজাল্ট না? একই রেজাল্ট। তাহলে আগে আমরা কি করতাম, আমরা হিসাব করতাম একক স্থানে 1, দশক স্থানে 10, শতক স্থানে 100, হাজারের স্থানে 1000, এভাবে গুণ করতে হয়। এখন যেহেতু আমাদের বেজের একটা ধারণা হলো, তাহলে বেজের ধারণার উপর ভিত্তি করে আমরা এইভাবে লিখতে পারি স্থানীয় মানটাকে। বুঝা গেল?
এই স্থানীয় মান, নিজস্ব মান এবং তার একটা বেস, এই তিনটা বিষয় তোমার এই পজিশনাল নাম্বার সিস্টেমে অন্তর্ভুক্ত। এই তিনটা থাকতেই হবে। তাহলে আমরা বুঝলাম যে এই বাকি যেগুলো আছে তার ক্ষেত্রেও আমাদের এরকম স্থানীয় মান এবং নিজস্ব মান এবং বেজ আমরা পাবো। এই কারণে এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা এই বেজের উপর ভিত্তি করে চারটা ভাগে ভাগ করছি। এবার আসলে আমরা আলাদা আলাদাভাবে বাইনারির সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা, অক্টাল, হেক্সা, এদের যেই ডিজিটগুলো আমরা একটু চিহ্নিত করি, পাশাপাশি এদের বেসগুলো আমরা উল্লেখ করে দিই। দেখো, দশমিক নাম্বার সিস্টেম, এই দশমিক নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট বা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। এই কারণে আমরা এটার বেস বলতে পারবো হলো, বেস হলো 10। তাহলে দশমিকের ডিজিট বা চিহ্ন হলো 10টি, এজন্য বেস হলো 10। ঠিক একইভাবে আমরা যদি বাইনারি নিই, বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের এর ডিজিট হলো 2টি, 0 1, 2টি ডিজিট। তাহলে এর বেস হবে কত? বেস হবে 2, এর বেস হবে 2। অক্টাল, অক্টালের ডিজিট হলো 0 থেকে 7 পর্যন্ত। তাহলে অক্টালের বেস হবে কত? বেস হলো 8। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল, এর ডিজিট হলো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা তো থাকলোই। পাশাপাশি আমরা এ বি সি ডি ই এফ এই 6টি লেটার নিয়ে আমরা মোট এখানে 16টি চিহ্ন এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে হেক্সাডেসিমালের যে প্রতীক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা ডিজিট, এগুলো হলো 0 থেকে এফ পর্যন্ত। এখন এই এ বি সি ডি ই এফ এগুলো তো লেটার, তাহলে এগুলার নিজস্ব মানটা কত সেটা আমার জানা থাকতে হবে। তাহলে আমরা লেখার সময় আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করব তখন আমরা এইভাবে এ বি সি ডি এভাবে দিব, কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করব, এটা নিয়ে হিসাব নিকাশ করব, তখন এর যে নিজস্ব মান, এই মানের উপরে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত আসছে, তাহলে এর যে নিজস্ব মান, এর নিজস্ব মান হবে 10, এর নিজস্ব মান হবে 11, সি এর নিজস্ব মান হবে হলো 12, ডি এর ক্ষেত্রে হলো 13, ই এর ক্ষেত্রে হলো 14, আর এফ এর ক্ষেত্রে হলো 15। তাহলে এখানে আমাদের হেক্সার ক্ষেত্রে আমাদের ডিজিট হলো 16টি, তাহলে হেক্সার বেস হবে 16। তাহলে আমরা 4টি নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের ডিজিট এবং এর বেসগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা যে সংখ্যা লিখি, যেমন আমি একটা ডেসিমেল সংখ্যা লিখি, ধরো আমি লিখলাম 375.672, ধরো এইভাবে আমি একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটা যে লিখলাম, এই সংখ্যার এই যে দেখো 2টা অংশ, খেয়াল করে দেখো, এই যে একটা ডেসিমেল পয়েন্ট আমরা দিই, এই পয়েন্টের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই যে অংশটা, এই অংশের নাম আমরা এটাকে বলি আমরা পূর্ণ অংশ, হ্যাঁ, বা ইন্টিজার, এটাকে ইন্টিজার বলা যায়। আর এই পাশটা কি? এই পাশটা হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা ফ্র্যাকশনাল বলতে পারি, এটা ফ্র্যাকশন। তাহলে একটা হলো ইন্টিজার আর একটা হলো ফ্র্যাকশনাল নাম্বার। এই যে 2টা অংশে ভাগ করছে, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো আমরা বলি রেডিক্স পয়েন্ট। তোমাদের প্রশ্নে আসে যে রেডিক্স পয়েন্ট কি? এটা নাম হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? তখন বলবো যে যেই পয়েন্টটি বা যেই ডট চিহ্নটি তোমার পূর্ণাংশ এবং ভগ্নাংশ সংখ্যাকে 2টা আলাদা ভাগে ভাগ করে, সেই পয়েন্টটাকে আমরা বলি হলো রেডিক্স পয়েন্ট। বোঝা গেল? এখন এই যে ডিজিট, এই ডিজিটগুলোর মধ্যে তুমি যত বাম দিকে সরবা, যত হাতের বাম দিকে সরবা, তত ওই সংখ্যাগুলোকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট হলো। যেমন এখানে 5 এর তুলনায় 7 হলো অধিক গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ বেশি হলো 3। তাহলে এইভাবে তুমি যত বাম দিকে যাবা এর গুরুত্বটা বাড়তে থাকবে। এটাকে আমরা বলি MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এই রেডিক্স পয়েন্টের হাতের ডান দিক থেকে বাম দিকে আমি যত যাব, এই ডান দিকের এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট ছিল, আর এটা তারপরে গুরুত্ব, তারপরে এভাবে যত আমি দূরে সরে যাব তত এর ভ্যালুটা কমতে থাকবে। যে একটা হলো আমি যত বাম দিকে যাব ডিজিটের মান বা ভ্যালুটা বেড়ে যাবে,
এই জন্য এটার নাম হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যত আমি ডান দিকে যাব এই ডিজিটের মানটা কমতে থাকবে, এটাকে আমরা বলবো লেস সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্বপূর্ণ ডিজিট। বোঝা গেল? আর এটা হলো রেডিক্স বাইন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবা। তাহলে আমরা আজকে মোটামুটি সংখ্যা পদ্ধতি এটার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, যে সংখ্যা পদ্ধতি তাদের পজিশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো পজিশনাল আর এটা হলো নন পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা কি পাবো? অবশ্যই তার অবস্থানের একটা ভ্যালু থাকবে, তার নিজস্ব ভ্যালু থাকবে, তার বেস থাকবে। এই তিনটা জিনিস যে সংখ্যা পদ্ধতিতে থাকবে সেটাকে আমরা কি বলবো? পজিশনাল নাম্বার সিস্টেম বলবো। আর নন পজিশনাল কি বললাম? যার পজিশনের উপরে কোনো মান আমরা নির্ধারণ করতে পারি না। যেমন হায়ারোগ্লিফিক্সের যে সংখ্যাগুলো ছিল সেগুলো চিত্রভিত্তিক, রোমান সংখ্যা যেটা আছে সেটা হলো তোমার পজিশনের উপরে কোনো ভ্যালু নির্ধারণ করে না। তাহলে সেই ক্ষেত্রে এগুলাকে আমরা বলবো নন পজিশনাল। আর এই পজিশনাল নাম্বার সিস্টেমের উপরে ভিত্তি করে আমরা সংখ্যাকে 4 ভাগে ভাগ করছি। এই 4টা ভাগ আমরা দেখলাম, 4টা ভাগের ডিজিটগুলো আমরা দেখলাম এবং এর বেসগুলো আমরা নির্ধারণ করলাম। আমরা রেডিক্স পয়েন্ট সম্পর্কে একটা ধারণা নিলাম। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা শিখবো, সেটা হলো যে এই যে তোমার 4টা নাম্বার সিস্টেম, এই 4টা নাম্বার সিস্টেম একে অপরকে কিভাবে রূপান্তর করতে হয়, কনভার্সন করা যেটা। যেমন আমার একটা দশমিক সংখ্যায় এই নাম্বারটা আছে, এটাকে আমি তোমাকে বললাম যে বাইনারিতে প্রকাশ করো, বা এটাকে অক্টালে প্রকাশ করো, এটা হেক্সাতে প্রকাশ করো। এই যে কনভার্সন করাটা, যে একটা সংখ্যা পদ্ধতিকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা, এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে এই পর্যন্তই।